অডিও ফাইল শব্দের আধারে। বিভিন্ন সাহিত্যের আনাচে কানাচে থেকে খুঁজে পাওয়া কিছু রোমহর্ষক গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন। আজ আপনার জন্য সৈকত মুখোপাধ্যায়ের লেখা অভিশপ্ত পুতুল। সৈকত মুখোপাধ্যায় জন্ম 1963 সালে হুগলি জেলার উত্তরপাড়ায়। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে স্নাতকোত্তর উপাধি লাভের পর সরকারি আধিকারিক হিসেবে কর্মজীবন শুরু করেন। বর্তমানে ওয়েস্ট বেঙ্গল রেভিনিউ সার্ভিসের যুগ্ম মহাধ্যক্ষ। তার লেখা প্রথম গল্প প্রকাশিত হয় রবিবাসরীয় আনন্দবাজার পত্রিকায় 2006 সালে। শ্রোতাদের সুবিধার জন্য কিছু জায়গায় ভাষাটা একটু সহজ করে নেওয়া হয়েছে। প্রধান চরিত্রে গল্পের কথক, অন্যান্য চরিত্রে কথকের মায়ের ভূমিকায় দেবযানী, মৃতদেহের ভূমিকায় দেবজিৎ, দাদার ভূমিকায় অঙ্কিত, তান্ত্রিকের ভূমিকায় সুপ্রিয়, লতার ভূমিকায় সৃঞ্জিনী, গল্প পাঠে দেবাঞ্জলি ও গল্পের সূত্রধার দেবজিৎ, আবহ সঙ্গীত ও সম্পাদনায় অঙ্কিত। শুরু হচ্ছে অভিশপ্ত পুতুল। আমার বান্ধবী লতা মারা যাওয়ার আগে আমি তার টেবিলে একটি পুতুল পড়ে থাকতে দেখি। পুতুলটা ছিল অনেক কিউট, তাই আমি কাউকে কিছু না বলেই সেটা নিজের ব্যাগে রেখে দিয়েছিলাম। লতা ছিল বাবা মায়ের একমাত্র মেয়ে, দেখতেও ছিল অনেক সুন্দরী, পড়াশোনাতেও ছিল বেশ ভালো। কিন্তু কিভাবে যেন সব কিছু শেষ হয়ে গেল। লতা মারা যাওয়ার আগে স্কুলে আমাকে প্রায়ই বলতো যে সে নাকি বাঁচবে না, আর তার চোখের নিচে কালো দাগ পড়ে আছে, এমন যেন সে অনেক দিন না ঘুমিয়ে কাটিয়েছে। আমি অবশ্য তাকে ইয়ার্কি করে বলতাম, কিরে এত রাত জেগে পড়াশোনা করে কি লাভ, প্রতিবার তো তুই ক্লাসে ফার্স্ট গার্ল হয়ে যাস, এবার না হয় আমি হই। সে শুধু একটা মুচকি হাসি দিল, তার হাসিটাও ছিল অনেকটা মায়াবী। বলে রাখা ভালো যে সে আর আমি একই স্কুলে পড়ি, তার রোল ছিল 1 আর আমার রোল ছিল 2। আমি একটা জিনিস প্রায়ই লক্ষ্য করতাম যে লতার ব্যাগে ওই পুতুলটা সব সময় থাকতো। তাকে অনেকবার জিজ্ঞাসা করেছিলাম পুতুলের ব্যাপারে, কিন্তু পুতুলের কথা বললেই সে কথা ঘুরিয়ে নিত বা এড়িয়ে যেত। আমি তার পুতুলটা দেখতে চাইতাম, কিন্তু সে দেখাতো না, বরং সে আমার সাথে মাঝে মাঝে ঝগড়া করতো পুতুল নেওয়ার কথা বলতেই। সে আমার অনেক ক্লোজ ফ্রেন্ড ছিল, স্কুলে সবাই জানতো সে আর আমি বোনের মতো থাকি, কিন্তু মাঝে মাঝে আমাদের ঝগড়া দেখে সবাই অবাক না হয়ে পারতো না, তাই আমি তাকে ওই পুতুলের কথা বলতাম না। যদি সে আবার খেপে যায়। পুতুলটা এতটাই দামি ছিল যে সে সেটাকে সব জায়গায় নিয়ে যেত, হারিয়ে যাওয়ার ভয়। আমি তাকে একদিন জিজ্ঞাসা করেছিলাম, তুই পুতুলটা কোথা থেকে কিনেছিস? আমিও বাবাকে বলে ঠিক এমন একটা পুতুল কিনব, কিন্তু সে বলেনি আমায় দোকানের কথা, বলেছিল যে কুড়িয়ে পেয়েছে। আমি মনে করেছিলাম যে হয়তো সে আমাকে দেবে না, তাই মিথ্যে কথা বলছে। সেদিন তাদের বাড়ি থেকে পুতুলটা আমি আমার ব্যাগে করে ঘরে এনে রেখে দিয়েছিলাম, যদিও পরে তেমন আর মনে নেই আমার পুতুলের কথা। আমি রাতে যখন ঘুমিয়ে পড়ি, ঠিক মাঝরাতে কারো পায়ের শব্দে আমার ঘুম ভেঙে যায়, আর অনেকটা পিপাসাও লেগেছিল, তাই নিজের ঘর থেকে কিচেনে যাচ্ছিলাম জল খেতে, কিন্তু পায়ের শব্দটা যেন স্পষ্টভাবে শোনা যাচ্ছিল। আমি ঘাড় ফিরিয়ে দেখলাম কই, কোথাও কিচ্ছু নেই। অনেকটা ঘাবড়ে গেলাম। মনকে বুঝালাম হয়তো আমারই মনের ভুল এটা, তাই কিচেনে গিয়ে ফ্রিজ থেকে ঠান্ডা জল খেয়ে কাঠ গলাটাকে ভিজিয়ে নিলাম, তারপর বিছানায় এসে ঘুমিয়ে পড়লাম। সকালবেলায় মায়ের ডাকে কিচেনে গেলাম। মা ধমক দিয়ে বলল, তোর পুতুল কিচেনে কি করছে? তুই কি পুতুল কিচেনে রেখেছিলি? আমি কই, আমার তো তেমন কিছু মনে পড়ছে না। আমি তো পুতুলটাকে আলমারির ওপরে রেখেছিলাম। যাই হোক, হয়তো আমি কোনো সময় কিচেনে এনেছিলাম পুতুলটাকে। বিষয়টাকে আমি তেমন একটা গুরুত্ব দিইনি সেই সময়। আজকের সকালটা বেশ ঝলমলে, সূর্যটাও দেখছি আজকে একটু তাড়াতাড়ি উঠেছে। এদিকে আমার টিউশনেরও সময় হয়ে যাচ্ছে, কি আর করার। হঠাৎ লতার কথা মনে পড়ে গেল। ইস, সে থাকলে কতই না মজা হতো। রোজ স্কুলে যাওয়ার পথে অনিল কাকার ফুচকার দোকান থেকে ফুচকা খেয়ে তারপরে স্কুলে যেতাম। মনটা নিমেষেই বিষণ্ণতায় ভরে গেল। মনটাকে সান্ত্বনা দিয়ে রাখলাম, পৃথিবীতে তো কেউ আর সারা জীবন বেঁচে থাকবে না, সবাইকেই তো যেতে হবে কোনো না কোনো একদিন এই পৃথিবী ছেড়ে। লতা না হয় একটু তাড়াতাড়ি চলে গেল। এসব ভাবতে ভাবতে টিউশনে চলে আসলাম। টিউশন ও স্কুল শেষে চলে আসলাম বাড়িতে। বাড়িতে আসার পথে পড়ে লতাদের বাড়ি।
লতার মা আমাকে দেখে মুখ চেপে কান্না করতে করতে চলে গেল বাড়ির ভিতরে। মনে হলো হাজারো ব্যথা মনে নিয়ে আছেন তিনি। আমিও বাড়িতে চলে আসলাম, কারণ একটু পরেই সন্ধ্যা নেমে আসবে। বাড়িতে এসে পড়তে বসে পড়লাম, আর পড়া শেষ করতে করতে বেজে গেল রাত প্রায় 12টা। মা টেবিলে খাবার রেখে গেছেন, আমি খাবারটা খেয়ে ঘুমিয়ে পড়লাম। রাতে আবারও সেই কারো হাঁটার আওয়াজে আমার ঘুম ভেঙে গেল। এবার মনে অনেক সন্দেহ হলো, কে হতে পারে এত রাতে। তাই আমি আমার দরজার ফাঁক দিয়ে উকি মেরে দেখার চেষ্টা করলাম। কিছুক্ষণ পর দেখলাম লতাদের বাড়ি থেকে আমার নিয়ে আসা পুতুলটা বারান্দায় হাঁটছে। ভয় আমার বুক শুকিয়ে যাচ্ছে। দৌড়ে গেলাম পুতুলটা যেই ঘরে রেখেছিলাম সেই ঘরে। গিয়ে দেখি পুতুল নেই তার জায়গায়। আমি নিশ্চিত এই পুতুলের ভিতর কোনো রহস্য লুকিয়ে আছে। আমি পুতুলের কথা ভাবতে ভাবতে পুতুল আমার সামনে হাজির। আমি পুতুলটাকে আমার সামনে দেখে অনেক ভয় পেয়ে যাই। ভয় কথা বের হচ্ছে না মুখ দিয়ে। আর পুতুলটা আগের থেকে আকারে অনেক বড় হয়ে গেছে। চোখ দুটি যেন কোনো নিকষ কালো পাথর দিয়ে তৈরি করা হয়েছে। পুতুলটা আমার কাছে চলে আসছে। আমি জোরে চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে পড়লাম। কিছুক্ষণ পর যখন চোখ খুললাম, দেখি মা ও বাবা আমার পাশে। মা বলল, তোর রুম থেকে জোরে চিৎকার শুনে তাড়াতাড়ি তোর বাবা আর আমি চলে আসলাম তোকে দেখতে। আর এসে দেখি তুই মেঝেতে পড়ে আছিস। কি হয়েছে মা? কোনো খারাপ স্বপ্ন দেখেছিস মনে হয়? মনে মনে ভাবলাম মাকে সব সত্যি কথা বললে হয়তো অনেক চিন্তা করবে, তাই এই বিষয়টা এখন আড়াল করে রাখলাম। আর মাকে ভুলভাল বুঝিয়ে ওনার ঘরে যেতে বললাম। কিন্তু মা সে রাতে আর ঘরে গেল না। বাবা, মা ও আমি একই ঘরে ঘুমালাম। পরদিন সকাল হতেই আমি পুতুলটাকে অনেক দূরে ফেলে দিয়ে আসলাম। আর মনে মনে ভাবলাম, যাক বাবা, বাঁচা গেল এই অলৌকিক পুতুলের হাত থেকে। সেদিন আর সেই পুতুল নিয়ে ভাবলাম না। এভাবেই বেশ কয়েকদিন কেটে গেল। আমিও আগের মতো চলতে থাকলাম। কিন্তু হঠাৎ একদিন ঘরে এসে দেখি সেই পুতুলটাকে কে যেন আমার ঘরে এনে রেখে দিয়ে গেছে। আমি মাকে জিজ্ঞাসা করলাম, মা, এই পুতুলটা কে রেখে দিয়ে গেছে আমার ঘরে? মা উল্টে আমাকে ঝাড়ি দিয়ে বলল, নিজের পুতুল নিজে রেখেছিস হয়তো, নাকি পুতুল নিজে নিজে হেঁটে হেঁটে আমাদের বাড়ি চলে এসেছে? মায়ের কথায় সেই দিনের কথা মনে পড়ে গেল। আমার অজান্তেই শরীরটা একবার শিহরিত হয়ে উঠল। আমি মায়ের সাথে কথা না বলে পুতুলটাকে আবার ময়লার বালতিতে ফেলে দিয়ে আসলাম। একটু পরে একটা গাড়ি এসে ময়লার বালতিটা নিয়ে গেল। আমি বললাম, যাক, আপদ বিদায় হয়েছে। কিন্তু আমার জানা ছিল না যে এই পুতুলটা আমার জীবনটাকে পুরোই শেষ করে দেবে। এভাবে দিনটা শেষ হয়ে আসলো। বিকালে গেছিলাম এক জায়গায় ঘুরতে। বাড়িতে এসে দেখি পুতুল আবার আমার বিছানায়। আমি এবার অনেক ভয় পেয়ে যাই, কিন্তু ভয়ের কথা মাকে বা বাবাকে বলা যাবে না। কি করব কিছু বুঝতে না পেরে পাশের বাড়ির দাদাকে ফোন করলাম। তবে আমাকে দেখলেই তার প্রেম উথলে পড়ে। মানে সহজ কথায় আর কি, পছন্দ করে আমাকে, যদিও তাকে তেমন পাত্তা দিই না আমি। হ্যালো। তাকে ফোনে সব কথা খুলে বললাম, কিন্তু আমার জানা ছিল না যে সে একটা ভিতুর ডিম। আমার কথা শুনে একদমে বলল, না, আমি পারবো না। আর সাথে এটাও বলল, তুই আমার কে হচ্ছে আমি তোকে সাহায্য করব? আমি কি করব না করব ভেবে তাকে বললাম, আমি তোমাকে পছন্দ করি। বিশ্বাস করবেন না ভাই, পার্টি খেতে 1 ন্যানো সেকেন্ডও সময় লাগলো না। সে বলল, আচ্ছা, আমি কালকে তোদের বাড়িতে যাব। মা কিছু পিঠে বানিয়েছে, সেটাই দিতে যাব। তখন দেখবো কি করা যায়। আমিও তার অপেক্ষায় থাকলাম। তার পরের দিন সে আসলো। আমাকে দেখে তো যেন হাতে চাঁদ পেয়েছেন মনে হয়। যেই পুতুলের কথা বললাম অমনি বেলুনের মতো চুপসে গেল। তারপর অনেক ভাবলো, আর তার কোন একটা বন্ধুকে ফোন করলো আর বলল, হ্যালো। পুতুলটাকে নিয়ে কি করা যায় বলতো? তার বন্ধু বলল পুতুলটাকে একটা তান্ত্রিককে দেখালে ভালো হবে। কিন্তু আমি তান্ত্রিকের কাছে যাব কিভাবে? আমাকে তো বাড়ি থেকে বেরোতে দেবে না। দাদা একটা প্ল্যান করলো। আমাকে বলল মাকে বলতে যে মাসিদের বাড়িতে যাওয়ার কথা। আমিও সেই কথাই বললাম, প্ল্যানটাও কাজে এলো। আমরা পুতুলটাকে নিয়ে বেরিয়ে পড়লাম তান্ত্রিকের উদ্দেশ্যে। দাদা ও আমি পুতুলকে নিয়ে তান্ত্রিকের সামনে বসে আছি। তান্ত্রিক বলল, পুতুলটা একবার দেখান। আমি যেই পুতুলটা ব্যাগ থেকে বের করেছি, তান্ত্রিক পুতুলটার দিকে তাকিয়ে কিছুটা উৎকণ্ঠা নিয়ে বলল, এই পুতুলটা কোথা থেকে পেয়েছো তোমরা? নিশ্চয়ই কোনো মৃত ব্যক্তির কাছ থেকে নিয়েছো। তান্ত্রিকের কথা শুনে আমি তো অবাক।
আমি যে লতার কাছ থেকে নিয়েছি পুতুলটা সেটা তান্ত্রিক কিভাবে জানলেন? আমি থতমত খেয়ে সব সত্যি কথা বলে দিলাম। আমার কথা শুনে তান্ত্রিক বলল যে এই পুতুলে নাকি কারো আত্মা রয়েছে, আর সেই জন্যই লতার মৃত্যু হয়েছে। আমি অনেকটা ভয় ভয় বললাম যে আমার তাহলে পুতুলটা নিয়ে আসা ভুল হয়েছে। তান্ত্রিক বলল, অবশ্যই ভুল হয়েছে, কিন্তু সমস্যা হচ্ছে যে পুতুলটা কারোর কাছে একবার আসলে নিজে থেকে যেতে চায় না, কেবল মৃত্যু চায়। আমি তান্ত্রিকের কথা শুনে অনেক ভয় পেয়ে যাই। আমি তান্ত্রিককে অনেক অনুরোধ করে বলি, আমার কি আর বাঁচার কোনো পথ নেই? তান্ত্রিক বলল, উপায় একটা আছে, কিন্তু সেটা যে অনেক ভয়ানক। তোমাকে অমাবস্যার রাতে একটি মর্গ থেকে মৃত লাশের কাপড় নিয়ে আসতে হবে, আর সাথে আঙুল কেটে ওই কাপড়কে রক্ত দিতে হবে। আর সাথে আরো একটা শর্ত আছে। আমি মানে আবার কি শর্ত? তোমাকে একা একা যেতে হবে কাপড় আনতে, কিন্তু তুমি যে লাশের কাপড় নিয়ে আসবে সেই লাশ তোমার পিছু পিছু আসবে, কিন্তু তুমি ভয় পাবে না, কারণ ভয় পেলে সে তোমাকে সেখানেই মেরে ফেলবে। আমি অনেকটা হতাশ হয়ে মুখ মলিন করে বলি, আমি বাঁচার জন্য এইটুকু তো করতেই পারি। এদিকে দাদাকে দেখছি না, কোথাও নেই। একটু চোখ ফিরিয়ে দেখতে গিয়ে দেখলাম দরজার ওই পারে লুকিয়ে আছে। আমি মনে মনে অনেক ভয় নিয়েও হেসে বললাম, হ্যাঁ, যে কিনা আমাকে পছন্দ করে সে এমন ভীতু হলে চলবে? তো আমরা সেদিনের মতো ঘরে চলে আসি। ঘরে এসে আমি যেন কোনো শান্তি পাচ্ছিলাম না, বারবার পুতুলের কথা ভাবছিলাম। কেন যে আনতে গেলাম পুতুলটাকে, যেন নিজেই খাল কেটে কুমির এনেছি। এদিকে অমাবস্যা আসতে আর একদিন। দাদাকে বললাম আসতে, অমনি সে বলল, আমি অনেক ব্যস্ত আছি, এখন আসতে পারবো না। আমি কিছুটা বুদ্ধি খাটিয়ে বললাম, আচ্ছা নাই এলে? আমি ভেবেছিলাম তুমি আসলে বাবাকে আমাদের বিয়ের কথা বলতাম। তারপর আর কি, এক দৌড়ে চলে এসেছেন উনি। তারপর আমরা অমাবস্যার রাতে আমাদের কাছের একটা মর্গে যাই, কিন্তু শর্ত মতে দাদাকে নির্দিষ্ট দূরত্বে রেখে আমি একা যাই সেখানে। পরিবেশটা ছিল সেদিন খুবই নির্জন আর শুনশান। আমি হাতে একটা লাইট নিয়ে আস্তে আস্তে মৃতদেহের পাশে যাই, গিয়ে একটা কাপড় নিয়ে আসতে থাকি। কিছুক্ষণ পর আমার মনে হচ্ছিল কে যেন আমার পিছন পিছন আসছে। আমি তান্ত্রিকের কথা মতো ভয়ে না পাওয়ার মতো করে চলতে থাকি। কিছুক্ষণ পরে আমার ঘাড়ে কারো গরম নিঃশ্বাস পড়ার মতো লাগতে থাকে। পিছনে ঘাড় ঘুরাতেই দেখি কালো একটা অবয়ব আমার সামনে দাঁড়িয়ে আছে। দেখে পুরো গা আমার শিহরিত হয়ে উঠল। কি করব কিছুই বুঝে পাচ্ছিলাম না। দাদাকে যে ডাকবো, গলায় মনে হয় না এমন শক্তি আছে। আমি সজোরে চিৎকার করার চেষ্টা করছি, আর এদিকে মনে হয় কোনো শব্দই বেরোচ্ছে না আমার। কেউ শুনতেই পাচ্ছে না হয়তো আমার কথা। আর আমার সামনে থাকা অবয়বটা আমার কাছে আসতে থাকলো। আমি মনে মনে ভাবলাম, এবার মনে হয় আমার কাহিনী শেষ হয়ে এলো। নিকষ কালো অবয়বটা আমার সামনে এসে ভয়ঙ্কর আওয়াজে বলল, আমার কাপড় আমাকে ফিরিয়ে দাও, আমি কাপড় না নিয়ে তোমার পিছু ছাড়বো না। আমি তখন ভয়ে কাপড়টা তার সামনে ফেলে দিলাম, আর সাথে সাথে কাপড় সহ অবয়বটা কালো অন্ধকারে মিলিয়ে গেল। চারপাশের পরিবেশটা আবার স্বাভাবিক রূপে ফিরে এলো। আমি তৎক্ষণাৎ ওইখান থেকে দৌড় দিয়ে চলে আসলাম। আর আসার সময় শুনলাম পিছন থেকে আওয়াজ আসছে, কেউ আমায় বলছে, আজকের মতো বেঁচে গেলে, আর একটু হলেই তোকে মেরে ফেলতাম, তোর কপাল অনেক ভালো। আমি পিছনের কোনো কথায় কান না দিয়ে চলে আসি দাদার কাছে। সে আমাকে বলল, তোর আসতে এত দেরি হলো কেন? আমি দাদাকে বলি, আগে আমাদের এই জায়গা থেকে বেরোতে হবে, তোমাকে বাড়িতে গিয়ে সব খুলে বলবো, এখন চলো যাই। দাদা আর আমি বাড়িতে চলে আসি। বাড়িতে এসে আমার অনেক রাগ হয় যে এই ফালতু পুতুলের জন্য লাইফটা হেল হয়ে যাচ্ছে পুরো। আমি পুতুলটাকে সজোরে মেঝেতে আছাড় মারি, তাতে পুতুলটার একটা অংশ ভেঙে যায়। আমি আর পুতুলটাকে ওঠাইনি। রাতে ঘুমিয়ে যাওয়ার পর হঠাৎ কারো কান্নার আওয়াজে ঘুম ভেঙে যায় আমার। খুঁজতে থাকি কান্নার উৎস, কিন্তু কোথাও কাউকে দেখতে পাইনি।
পরে দেখি যে পুতুলটা থেকে কান্নার আওয়াজ আসছে, আর আমার আছাড় দেওয়ার পর সেটা ছিটকে যায় খাটের তলায়। আমি ভয়ে ভয়ে পুতুলের কাছে গিয়ে দেখি যে সেটা চোখ বেয়ে জল পড়ছে আর এক নাগাড়ে কান্নার আওয়াজ আসছে। আমি পুতুলটাকে হাতে করে তুলে দেখলাম। তারপর দেখি আমার ঘরের কোনায় কোনো এক মেয়ের কালো আবছা অবয়ব, চুল এলোমেলো, চেহারা দেখা যাচ্ছে না। মেয়েটা কান্নারত গলায় আমায় বলল, তুই আমার পুতুলকে ছুঁড়ে মারার কে? তোর জন্য আমার স্বাদের পুতুলের এক অংশ ভেঙে গেছে। আমি লাইট অন করতেই দেখি লতা দাঁড়িয়ে আছে। তার চেহারাটা অনেকটা ভয়ঙ্কর হয়ে গেছে, চোখের মনি সাদা হয়ে গেছে। তাকে দেখে অনেক ভয় পেয়ে যাই আমি। হঠাৎ গলায় হাত দিয়ে দেখি গলায় প্রচণ্ড ব্যথা অনুভব করছি। ভালোভাবে দেখার জন্য আয়নাতে গিয়ে দেখি গলায় কালো দাগ পড়ে গেছে। আমি আরও ভালোভাবে দেখতে গিয়ে দেখি আয়নার ভিতরে আমার ছবির জায়গায় অন্য কারো ছবি দেখাচ্ছে। ছবিটা অস্পষ্ট আর ভয়ানক, আর সে বলছে, আমি তোকে আমার সাথে না নিয়ে ছাড়বো না। আমি অবাক হয়ে তাকিয়ে থাকা ছাড়া আর কিছুই করতে পারলাম না। মনে হচ্ছে কেন যে ওই অভিশপ্ত পুতুলটাকে আনতে গেছিলাম। আমার পুতুলের কথা মনে পড়তেই পুতুলটা খুঁজতে লাগলাম, কারণ কিছুক্ষণ আগেই পুতুলটা আমার সামনেই ছিল, এখন নেই। তবে কি লতা নিজের পুতুলটা নিয়ে গেছে? গেলে তো ভালোই হয়। পুতুল থেকে আমার নিষ্কৃতি ঘটল। আমি ব্যস্ত হয়ে পড়লাম নিজের কাজে। এভাবেই বেশ কিছুদিন কাটল। ঘটনা ঘটল বেশ কিছুদিন পর। আমাদের গ্রামের একজনের মৃত্যু হয়েছে, ঠিক লতার মৃত্যুর মতো। আমি খবরটা শুনেই বেশ চমকে গেলাম। আমার মনে পড়ল সেই পুতুলের কথা, তার কাজই মনে হয়। তারপর আবার বেশ কিছুদিন কেটে যায়, সব কিছু ঠিক থাকে। কিন্তু একদিন আবারও ঘটল ঠিক আগের মতো মৃত্যু রহস্য। অনেকেই মনে করলো কোনো সিরিয়াল কিলারের কাজ, কিন্তু আমার মনে হতে লাগলো এইটাও ওই অভিশপ্ত পুতুলের কাজ। আমায় এসবের রহস্য বের করতে হবে। খুঁজতে লাগলাম লতা মারা যাওয়ার আগে কোথায় কোথায় গেছিল, কি কি করেছিল। আমি বেশ কয়েকদিন ধরে খোঁজার পর কিছু কিছু কথা জানতে পারলাম যে লতা কোনো এক ছেলেকে অনেক ভালোবাসত। আমি কথাটা শুনে অনেক অবাক হই। যে মেয়ে আমার বেস্ট ফ্রেন্ড ছিল, সে কেন লুকালো তার ভালোবাসার কথাটা আমার কাছ থেকে? আমি আরও খোঁজখবর নিয়ে জানতে পারি যে লতার স্বাভাবিক মৃত্যু হয়নি, সে নাকি সুইসাইড করেছে। তার পরিবার বিষয়টা ঢাকতে বাইরে বলেছিল যে লতার নাকি স্বাভাবিক মৃত্যু হয়েছে। আমার কাছে বিষয়গুলো অনেক খোলসা হতে লাগলো এক এক করে, কিন্তু শেষ রহস্যটা যেন কিছুতেই মেলাতে পারছিলাম না। হঠাৎ মনে পড়ল লতা বলতো, জানিস, আমার একটা ফেভারিট ডায়েরি আছে। আমি আমার সুখ দুঃখের সব কথা সেখানে লিখি। ওটা আমার বাবা আমাকে জন্মদিনে উপহার দিয়েছিল। আমি আবারও লতাদের বাড়ি যাই, আর তার ঘরে যেতে চাইলে তার মা আমাকে যেতে দেয় না। আমি একটু কৌশলে বলি, লতা মারা যাওয়ার আগে আমার কাছ থেকে আমার নোটবুকটা ধার নিয়েছিল, সেটাই নিতে আসছি। তার মা এবার আর কোনো বাধা দেয়নি। আমি তার ঘরে গিয়ে এক এক করে সব জায়গা খুঁজতে থাকি, কিন্তু কোথাও পাই না। লতার মাকে জিজ্ঞেস করলাম, লতার বইগুলো কোথায়? তার মা বলল সব কিছু তার ঘর থেকে বের করে স্টোর রুমে রেখে দিয়েছে। আমি নিজে গিয়ে খুঁজতে থাকি স্টোর রুমে। এক এক করে সব জায়গা খোঁজার পর দেখলাম যে নীল রঙের একটা ডায়েরিতে লতার নাম লেখা রয়েছে। আমি শিওর যে এই ডায়েরি থেকে লতার মৃত্যুর কিছু রহস্য বের করা যাবে। আমি ডায়েরিটা নিয়ে বাড়িতে চলে আসি। এসেই সব কাজ বাদ দিয়ে দরজাটা বন্ধ করে দিই। কিরে, দরজা কেন বন্ধ করছিস? আমি মাকে বললাম, আজকে একটু নিরিবিলি থাকতে দাও আমায় প্লিজ, কেউ কোনো ডিস্টার্ব করবে না আমায়। মা কিছুটা চিন্তিত হয়ে বলল, এখনকার ছেলে মেয়েদের কোনো কথাই কেন যে ভালো লাগে না। কি যে হচ্ছে আমাদের সন্তানদের ভবিষ্যৎ। আমি মাকে বাইরে বের করে দিয়ে দরজা বন্ধ করে দিই। ডায়েরিটা পড়ার জন্য আমার যেন তর সইছে না। আমি নীল রঙের ডায়েরিটা বের করেই পড়তে লাগলাম। লতা ডায়েরিতে তার সুখ দুঃখ নিয়ে সবাইকে নিয়ে লিখেছে। আমি পড়তে পড়তে এক পৃষ্ঠাতে চোখ আটকে গেল। দেখি যে লতা একটা ছেলের কথা বলেছে, যে সে তাকে অনেক ভালোবাসে, কিন্তু তার বাবা মা জানতো না বিষয়টা। আর লতা তার প্রেম কাহিনী সব বর্ণনা করে ওই ডায়েরিতে। সাথে তাদের প্রথম দেখা, ছেলের নাম, গ্রামের নাম আর ওর বাবার নামও লেখা আছে। মোটামুটি ভালোই ছিল তাদের প্রেম কাহিনী, কিন্তু হঠাৎ মনে পড়ল ছেলেটার নাম আমি যেন কোথায় একটা পড়েছি।
আর তার বাবার নামও লেখা ছিল। একটু পরে মনে পড়ল যে কয়দিন আগে একজন ছেলের মৃত্যু হয়েছে, সেই ছেলেটাই এটা। আমার কপাল ঘামতে লাগলো, গলা শুকিয়ে আসতে লাগলো। আমি পড়া বন্ধ করলাম না, এক এক করে পড়তে লাগলাম সব ঘটনাই। আমি দেখলাম সে তার ডায়েরিতে লিখে রেখেছে তার প্রিয় মানুষদের নাম। সেই লিস্টে আমার নামও আছে। আমি আমার নাম দেখে ওর প্রতি আমার ভালোবাসা বেড়ে গেল কয়েক গুণ। কিন্তু তার পরের লাইন পড়ে সব কিছু যেন এক নিমেষে শেষ হয়ে গেল। আমি তার পরের লাইনটা পড়ে দেখলাম লতা লিখেছে যে সে নাকি তার প্রিয় মানুষদের ছাড়া এক মুহূর্ত থাকতে পারবে না, তাই সে কোথাও চলে গেলে তাদের নিজের সাথে করে নিয়ে যাবে। আমার বুঝতে সমস্যা হলো না যে সে কোথায় নিয়ে যাবার কথা বলছে। আমি বুঝলাম তার মৃত্যুর সাথে সাথে আমাদেরও, মানে প্রিয় মানুষদের সাথে নিয়ে যাবার কথা বলছে। এক মুহূর্তের ব্যবধানে সব কিছুর রহস্য আমার কাছে একদম খোলসা হয়ে গেল। তার মানে লতা মারা যাওয়ার পরে তার আত্মা আমাদের নিয়ে যাওয়ার জন্য ফিরে এসেছে। আমি ভালোভাবে তার প্রিয় মানুষদের নামগুলি পড়লাম। শুনতে কাকতালীয় হলো, আমি বাদে তার সব প্রিয় মানুষগুলি কোনো না কোনোভাবে মারা গেল, তাও আবার কয়েকদিনের ব্যবধানে। আমি বুঝতে পারলাম যে এরপর মনে হয় আমার মৃত্যু নিয়ে আসতে চলেছে লতা নামের আত্মা। তার ডায়েরিটা পড়তে পড়তে রাত প্রায় 10টা বেজে গেল। এদিকে মা খাবার খাওয়ার জন্য ডাক দিতে লাগলো আমায়। আমি মায়ের কথা না ফেলতে পেরে চলে গেলাম ডায়েরিটা বিছানায় ফেলে। সবাই খাচ্ছে, কেন জানি না আমার খাবার পেটে যাচ্ছে না। সব অদ্ভুত রকমের চিন্তাভাবনা মাথায় ঘুরপাক খাচ্ছে। মা বাবা আমার এমন হাবভাব দেখে বলল, কি হয়েছে মা? আজকে কি তোর মন খারাপ? বিশ্বাস করতে পারবেন না, আমার মৃত্যুতে মা বাবাকে ছেড়ে আমাকে চলে যেতে হবে ভাবতেই আমার দু চোখ বেয়ে জল গড়িয়ে আসতে লাগলো। আমার চোখে জল দেখে মা খাবার প্লেট ফেলে আমার কাছে এসেই আমাকে জড়িয়ে ধরে বলল, আমার মিষ্টি মেয়েটাকে কেউ কিছু বলেছে নাকি? কেন কান্না করছিস মা? আমি এবার মা বাবাকে সব কিছুই খুলে বললাম। মা আর বাবা আমাকে সান্ত্বনা দিয়ে বলল, সব কিছু ঠিক হয়ে যাবে মা, তুই কোনো চিন্তা করিস না। এদিকে আমি খাওয়া শেষ করে আমার ঘরে চলে আসলাম। এসেই দেখি আমার বিছানায় লতা নিজের ডায়েরিটা পড়ছে। আমি যেতেই সে আমার দিকে তাকালো, কিন্তু কোনো ভয়ানক চেহারা ছিল না তার। দেখে যেন মনে হচ্ছে সেই আগের চিরচেনা লতা আবার ফিরে এসেছে। আমি তার কাছে এসেই বললাম, আমি কি দোষ করেছি যে তুই আমাকে তোর সাথে নিয়ে যেতে চাইছিস? সে কোনো কথাই বলছে না, কেবল নীরবে চোখের জল পড়ছে, আমি স্পষ্ট দেখতে পারলাম। কিন্তু আমি তার চোখের জল মুছে দিতে গিয়েই দেখলাম তাকে ছোঁয়া যাচ্ছে না। সে বলল, আমি আর আগের লতা নেই রে, যে আমাকে ছুতে পারবি। আমি তাকে বলি, প্লিজ আমাকে মারিস না, আমি আমার বাবা মাকে ছেড়ে থাকতে পারবো না। আমি তোর ঘরে অনেক আগে এসেছি, আমি তোর আর তোর মা বাবার কথাও শুনেছি। আমি তোকে নিতে আসিনি রে, আমি এসেছি বিদায় নিতে। আমি চলে যাচ্ছি, ভালো থাকিস, পারলে আমায় মাফ করে দিস। আমি তোকে অনেক জ্বালিয়েছি, আর আমার বাবা মাকে আমার জন্য প্রার্থনা করতে বলিস। এসব বলেই সে ধোঁয়ার মতো মিশে যেতে লাগলো, আর যেতে যেতে বলল, আমার পুতুলটা তোর অনেক প্রিয় ছিল তাই না? তাই আমার শেষ স্মৃতি হিসেবে তোর কাছে দিয়ে গেলাম। এইটা যখনই দেখবি আমার কথা মনে পড়বে তোর। এসব বলেই মিশে গেল সে। আমি অনবরত কান্না করতেই থাকলাম। হাজার হলেও সে আমার বেস্ট ফ্রেন্ড, তার সাথে জড়িয়ে আছে আমার হাজারো স্মৃতি। কত স্কুল ফাঁকি দিয়ে ফুচকা খেতে গেছি, সেদিন যেন তার সব স্মৃতিগুলো চোখের সামনে ভেসে বেড়াতে লাগলো। আমার কল্পনা ভাঙল বিছানায় আগুন দেখে। দেখলাম নীল রঙের ডায়েরিটা আগুনের লেলিহান শিখায় কালো থেকে নিকষ কালোতে পরিণত হচ্ছে, কিন্তু বিছানা পুড়ে যাচ্ছে না। আর পাশেই ছিল পুতুলটা। আমি পুতুলটাকে জড়িয়ে ধরে আকাশের দিকে তাকিয়ে বললাম, কেন চলে গেলি লতা? তুই তো আমার বেস্ট ফ্রেন্ড ছিলি। কিভাবে তোর এই ফ্রেন্ডকে রেখে ভালো থাকবি? কোনো প্রিয় মানুষকে হারানোর কতটা যন্ত্রণা হচ্ছে
তা আমি নিজে বলে বোঝাতে পারবো না। অডিও ফাইল শব্দের আধারে।